সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শেখ হাসিনার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে উপদেষ্টা সরকার গঠন করা হয়েছে। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান হবেন, এটা নির্ধারিত করেছে কে বা এটা নির্ধারণ করেছে কে? যারা শেখ হাসিনার পতনের আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তারাই। এখন প্রশ্ন হলো, তারা তো সরকার গঠন করেছে, সরকারকে বসিয়েছে, মানে আসিফ, নাহিদ, তারপরে হচ্ছে হাসনাত, সাজিস, যারা রয়েছেন সবাই মিলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে সরকার বসিয়েছে, মানলাম। এই সরকারকে গত ৮ মাস ধরে টিকিয়ে রেখেছে কে? সবগুলো রাজনৈতিক দল এবং সেনাবাহিনী। জাস্ট এই সরকারকে টিকিয়ে রাখার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে রাজনৈতিক দল এবং সেনাবাহিনী। এই ছাড়া কি কোনোভাবে আর কোনো উপায়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার টিকতে পারত? কখনোই না। এখন যে রাজনৈতিক দলের যে বড় অংশী বা রাজনৈতিক দলের যে সাপোর্ট এতদিন ধরে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে ছিল, সেটা এখন হাতছাড়া হয়ে যাচ্ছে। সবচেয়ে বড় দল, সবচেয়ে বড় অংশীজন বা আগামী নির্বাচন হলে বা আগামী নির্বাচনে যারা জয়লাভ করতে পারে, যারা জয়লাভ করার পর এই সরকারকে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে এক ধরনের বৈধতা তারা দিতে পারে, সেই বিএনপি এই সরকারের হাত ছেড়ে দিচ্ছে। হাত ছেড়ে দিচ্ছে বললেও ভুল হবে। মানে একেবারে এটাও কিছুটা স্পষ্ট হচ্ছে যে হাত ছেড়ে দিয়েছে। বিএনপির দাবি কি? বিএনপির দাবি নির্বাচন। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার বেশি দিন ক্ষমতায় থাকুক, এটা বিএনপি চায় না। কি কারণে চায় না, এটা বিএনপির পলিটিক্যাল স্ট্যান্ড, এটা তারা বলতে পারবে। যদিও তারা বলে যে হচ্ছে অনির্বাচিত সরকার বেশি দিন থাকলে বিনিয়োগ আসে না, ওইটা হয় না, সেটা হয় না, তারপরে পরিস্থিতি বাজের দিকে চলে যায়, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়। তো বিএনপি নেতারা হচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। দীর্ঘদিন নির্বাচন নিয়ে এক ধরনের ক্যাচাল লেগে আছে, এই ক্যাচালের মধ্যে তারা বৈঠক করেছেন। বৈঠক থেকে বেরিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি এতদিন ধরে ডক্টর মোহাম্মদ ইউনূসের একজন ফ্যানের মতো ছিলেন, যিনি এতদিন ধরে মানে ভালো সমর্থক হিসাবে সাপোর্ট দিয়ে যাচ্ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে, তিনি তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অনেকটা বিরুদ্ধে কথা বললেন। তিনি বললেন, আমরা একেবারেই সন্তুষ্ট না, একেবারে সন্তুষ্ট নয়। রাজনীতিতে বা একটা অন্তর্বর্তীকালীন সরকারের উপর যে বড় দল সাপোর্ট দিয়ে তাদেরকে টিকিয়ে রেখেছে, তারা যদি বলে যে আমরা একেবারেই সন্তুষ্ট না, এটা সরকারের জন্য একটা বড় সিগন্যাল। সরকার এখানে মানে ভীত হওয়ার, তারপরে এটা নিয়ে ভাববার অনেক স্কোপ তৈরি হয়েছে। কারণ বিএনপি যদি এই সরকারের হাত ছেড়ে দেয়, এই সরকার টেকা খুব মুশকিল, খুব মুশকিল। আমি আগে একটু দেখি বিএনপি কি বলেছে। বিএনপির মানে এই যে প্রতিনিধি দলে অনেকজন ছিলেন, তারা হচ্ছে দেখা করেছেন, কথা বলেছেন, এরপরে বেরিয়ে সাংবাদিকদেরকে একেবারে কোনো রাখ ডাক নেই। আমরা জানি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাহিরে অনেক কিছু ঘটলেও তিনিও একটু মানে মানে বেফাস কথাবার্তা তিনি বলেন না, যেটা বলেন সুবিবেচনার সাথেই বলেন, বা দলের যে স্ট্যান্ড বা তার দল কি করতে চাচ্ছে তিনি সেটাই বলেন। আলতু ফালতু কথা তিনি আসলে বলেন না। তো তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা কোনো সুনির্দিষ্ট ডেডলাইন তাদের দেননি। মানে আমরা জানি যে এর আগে প্রধান উপদেষ্টা একটা ডেডলাইন, একটা টাইমলাইন ঘোষণা করেছিলেন যে ডিসেম্বরে, অথবা মানে কম সংস্কার চাইলে ডিসেম্বরে, বেশি একটু বেশি সংস্কার চাইলে 2026 সনের এই জুন জুলাই। এখন প্রধান উপদেষ্টা এই বৈঠকে বলেছে ডিসেম্বরের নির্বাচন মোটামুটি সম্ভব না, মানে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে, যে এই জুনের জুলাইয়ের মধ্যে যে কোনো একটা সময়ের কথা বললেন। তো মির্জা ফখরুল সেই বিষয় বলছেন, আমরা একেবারে সন্তুষ্ট নয়, আমরা পরিষ্কার করে বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। অর্থাৎ এক ধরনের ইঙ্গিত দিয়ে দিল রাজনৈতিক পরিস্থিতি খারাপের দিকে যাবে, অর্থাৎ বিএনপি খারাপ করে তুলবে। আর রাজনৈতিক পরিস্থিতি যদি খারাপ হয়, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতিও খারাপ হবে, সব খারাপ হয়ে যাবে। আপনি যখন আন্দোলন চলবে সরকারের বিরুদ্ধে, তখন তো আপনি দেশে আসলে কোনো কিছুরই ফ্লো ঠিক থাকবে না, কোনো কিছুই ভালোভাবে কাজ করবে না। এখন প্রশ্ন হচ্ছে বিএনপি কি সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবে কিনা। আমি আরেকটু একটু মির্জা ফখরুলের বক্তব্যটা একটু পড়ি। একই সঙ্গে চলমান যে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, তারা আমরা সম্পূর্ণভাবে সহযোগিতা করেছি এবং গত কয়েকদিন আগে আমাদের সংস্কারে আমরা আমাদের মতামতগুলো দিয়েছি। এখানে এখানে একটা স্পষ্ট বার্তা রয়েছে।
আমরা জানি যখন এই আলাপগুলো চলছে এর আগের দিন জামাতের দুজন শীর্ষ নেতা আমির এবং নায়েবে আমির তারা হচ্ছে তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন। দেখা করার ফলে একটা জিনিস স্পষ্ট হয়েছে যে বিএনপির যে দাবি বা বিএনপি নির্বাচনের জন্য যে দাবি জানিয়ে আসছে এই দাবির সঙ্গে জামাত একমত হবে এবং বিএনপির মানে গলার সঙ্গে সুর মিলিয়ে জামাতও হচ্ছে নির্বাচনের দাবি জানাবে। সেই ক্ষেত্রে বিএনপি এবং জামাত যদি একসঙ্গে নির্বাচনের দাবি করে, একসঙ্গে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের হাত ছেড়ে দেয়, তাহলে কি এই সরকার টিকবে? আন্দোলন লাগবে, আন্দোলন ছাড়াই এই সরকার আর টিকবে না। এটা তো গেল একটা কথা। ধরেন জামাত বিএনপির সঙ্গে থাকলো না, বিএনপি এককভাবে এই সরকারের সমর্থন ছেড়ে দিল, এই সরকারকে চাপ দিল নির্বাচনের জন্য, আন্দোলনের নামলো নির্বাচনের জন্য, এই সরকার কি বিএনপির কথার বাইরে যেতে পারবে? মোটেও না। এখানেই বড় জ্ঞানজাটটা লাগতে যাচ্ছে। যদি যদি সরকার অনড় থাকে, বিএনপিও অনড় থাকে, যদি কোনো পক্ষই ছাড় না দেয়, দেশ অনিবার্য একটা সংঘাতের দিকে যাচ্ছে। এবং এই সংঘাত আমার কাছে কেন জানি মনে হয় শেখ হাসিনার যে করুণ পরিণতি হয়েছে তার চেয়েও ভয়াবহ করুণ পরিণতি হবে যে কোনো একটি পক্ষের, হয় যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের, না হয় বিএনপির। যে কোনো একটি পক্ষের একেবারে করুণ পরিণতি হইতে পারে। মানে যদি বিএনপির হয় তারা রাজনীতি থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, যদি সরকারের হয় এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা ক্ষমতা থেকে নামার পর দেশে থাকতে আর পারবে না, যদি সেরকম সংঘাতের দিকে দেশ যায়। এদিকে এনসিপি বলছে যে তারাও আসলে নির্বাচন চাচ্ছে না। আমরা জানি যে মার্কিন দুজন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসেছেন, তাদের সঙ্গে বৈঠক করেছেন এনসিপির নেতারা। সেখান থেকে নাহিদ ইসলাম বেরিয়ে বললেন যে হচ্ছে প্রশাসন পুরাটাই হচ্ছে বিএনপির হয়ে কাজ করছে, পুরা মানে এই প্রশাসন দিয়ে হচ্ছে নির্বাচন মানে লেভেল প্লেইং ফিল্ড যেটা, এই প্রশাসন দিয়ে সেটা হবে না। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে সরকারকে তারা নিয়োগ দিয়েছে সেই সরকারের আমলারা নাকি বিএনপির হয়ে কাজ করছে। অথচ অথচ এই সরকার গঠনের পর থেকে আওয়ামী লীগের অনেকেই তো মাইনাস হয়ে গেছে। আমলাতন্ত্র, তারপরে হচ্ছে সরকারের যেসব জায়গায় হচ্ছে আওয়ামী লীগের লোকজন ছিল বেশিরভাগই মাইনাস হয়ে গেছে, বেরিয়ে গেছে, কেউ জেলে গেছেন, মানে এক একজনের কপালে এক একটা হয়েছে, কেউ আবার ওএসডি হয়ে আছেন। তো এনসিপির এই নেতা বলতে চাচ্ছেন বাকি সবগুলো বিএনপি কবজা করেছে, আপনারা কবজা করেননি, আপনাদের হয়ে কি কাজ করছেন? এখনো স্থানীয় সরকার মন্ত্রণালয় আপনাদের অধীনেই রয়েছে, আপনাদের আপনাদের একজন সহকর্মী হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা। এই যে এই কথাগুলো বলে শুধুমাত্র নির্বাচন পেছানোর যদি যৌক্তিক কোনো কারণ থাকে সেটা সবাই মিলে ঐকমত্য তৈরি করে এই নির্বাচন পেছাতে হবে। এভাবে একজন আরেকজনের বিরুদ্ধে গিয়ে নির্বাচন পেছানো যাবে না। যদি আপনারা একটা সংঘাতের দিকে যান তাহলে আমরা মনে করি আমাদের ফ্যাসিস্ট শেখ হাসিনাই ভালো ছিল। যদি এই সরকার এবং এই রাজনৈতিক দল এক্সিস্টিং যারা রয়েছে, যারা মাঠে ওয়ার্ক করছে এখন বা তাদের রাজনীতি চালিয়ে যাচ্ছে, এরা যদি নির্বাচনকে কেন্দ্র করে কিংবা নির্বাচন পেছানোকে কেন্দ্র করে কিংবা ক্ষমতার জন্য একে অপরের বিরুদ্ধে সংঘাতে জড়ায়, তাহলে আমি বলবো ফ্যাসিস্ট হলেও শেখ হাসিনা ভালো ছিল। অন্তত এইরকম আরেকটি সংঘাত বাংলাদেশের মানুষ অন্তত অদূর ভবিষ্যতে দেখতে চায় না, এটা যেন না হয়। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।